প্রথমে তোমাদের বলে নেই যে সৃষ্টিকর্তার প্রতি তোমাদের পূর্ণ আস্থা থাকতে হবে। তোমরা যে রিলিজিয়নের লোক হও, যেহেতু তোমরা পরীক্ষার্থী, শিক্ষার্থী, সবসময় সৃষ্টিকর্তার প্রতি তোমাদের পূর্ণ আস্থা থাকবে, যাতে তিনি তোমাদের সুস্থ রাখেন। যেহেতু তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, পরিপূর্ণ সুস্থতা নিয়ে এবং আস্থার সঙ্গে তোমরা প্রস্তুতি নেবে। আমি দৃঢ় বিশ্বাসী যে তোমরা পরীক্ষায় ভালো করবে, এতে কোনো সন্দেহ নাই। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুক, তোমাদের সহায় হোক। আমি জীববিজ্ঞান বিভাগে বহুদিন অভিজ্ঞতা নিয়েছি, যদিও তারপরও আমি আশা করব যে আমি যা বলবো তোমাদের হয়তো পরিপূর্ণ না হলেও কিছু কিছু কাজে আসবে। আমি চ্যাপ্টার ওয়াইজ আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমি যেহেতু সময় কম, সেই জন্য চ্যাপ্টারগুলো একটু বেছে নিয়ে সিলেকশন করেছি। প্রথমে আমি সেল ডিভিশন নিয়ে কথা বলবো। তোমরা হেডলাইনটা লিখতে পারো, সেল ডিভিশন। প্রয়োজনীয় ইম্পর্টেন্ট কথাগুলো এই চ্যাপ্টার থেকে হচ্ছে এই যে তোমরা জেনে নেবে যে এই চ্যাপ্টারের যে সকল বিজ্ঞানীরা এই বিষয়ের উপরে কাজ করেছেন তাদের নাম, সাল এগুলো ভালো করে অবশ্যই জেনে নেবে। আর আমি শুরুতেই বলি যে এই কোষ বিভাজন বিভাগে চ্যাপ্টারে 3 প্রকারের বিভাজন রয়েছে, যার মধ্যে তোমরা জানো অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস যেটি প্রোক্যারিওটিক কোষে সংঘটিত হয়, আদি কোষে, এবং বাকি 2 প্রকারের কোষ বিভাজন ইউক্যারিওটিক কোষের মধ্যে সংঘটিত হয়। তোমরা জানো যে প্রথম যিনি এই কোষ বিভাজন নিয়ে শুরু করেছিলেন, তিনি একটি প্রাণীর কোষ পরীক্ষা করতে যেয়ে তিনি কোষ বিভাজনটি প্রত্যক্ষ করেন। তোমরা নিশ্চয়ই তার নাম জানবে। আর এরপরে চলে আসি আমরা এই প্রোক্যারিওটিক বিভাজনের মধ্যে। তোমরা জানো যে এটি একটি খুব সংক্ষিপ্ত প্রক্রিয়া, যেখানে একটি কোষ সরাসরি বিভাজিত হয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি করে থাকে এবং এই প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি হয়। শুধু তাই নয়, এদের প্রজননও সংঘটিত হয়ে থাকে। দ্বিতীয় প্রকারে আমরা চলে যাই, যেটি মাইটোসিস। এটাকে ইকুয়েশনাল বিভাজনও বলা হয়। ইকুয়েশনাল বিভাজন এই জন্য বলা হয় যে এই প্রকার বিভাজনে অপত্য কোষ এবং মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। এটি হলো ইম্পর্টেন্ট কথা। 2টা হোক বা 4টা হোক সেটা নয়, অপত্য কোষ কয়টা হয় সেটা নয়। মূল কথা হচ্ছে যে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষ এবং অপত্য কোষের একই রকম থাকে। ধরা যাক মানুষের দেহকোষ 46টা ক্রোমোজোম থাকে এবং কোষ বিভাজনের মাধ্যমে যখন 1টার থেকে 2টা, 4টা, 8টা এভাবে সংখ্যা বৃদ্ধি হতে থাকবে, যত অপত্য কোষের সৃষ্টি হোক প্রত্যেকটা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অনুরূপ থাকবে। কাজেই এই প্রকার বিভাজনকে বলা হয় ইকুয়েশনাল বিভাজন। এর মাধ্যমে দৈহিক বৃদ্ধি ঘটে। আর তাৎপর্যের বিষয়গুলো যদি আমরা উল্লেখ করি, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই কোশ্চেনে, এই চ্যাপ্টার থেকে, সেটা হলো এই প্রকার বিভাজনের মাধ্যমে যেমন বহুকোষী জীবের দেহ বৃদ্ধি হয়, কোষের সংখ্যা বৃদ্ধি হয়, আবার প্রোক্যারিওটিক কোষেও কিন্তু এই মাইটোসিস বিভাজনের মাধ্যমে প্রজননও সংঘটিত হয়, অর্থাৎ এদের সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে। এছাড়া কোনো জায়গা কেটে গেলে, ছিঁড়ে গেলে সে জায়গার পূরণ হওয়া, সেটিও এই প্রক্রিয়ার মাধ্যমে হয়। এই বিভাজনের মাধ্যমে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেটা যে ক্রোমোজোমের সংখ্যাগত অভিন্নতা, এটি একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ভারসাম্য এখানে রক্ষিত হয়। আর এই প্রকারের বিভাজনের মধ্য দিয়ে ক্ষতস্থান নিরাময়ের কথা একটু আগেই বললাম। এছাড়া অঙ্গজ প্রজনন প্রক্রিয়াটাও কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। তবে এর কিছু ড্রব্যাকও রয়েছে, যেমন তোমরা জানো যে অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজন টিউমারের সৃষ্টি করে, যেটা প্রকারান্তরে এই ক্যান্সারের রূপ নিতে পারে, যেটা অত্যন্ত মারাত্মক হতে পারে, অনেকের জন্য অনেকে মারা যেতে পারে। যা এই মোটামুটি এই হলো মাইটোসিসের বিষয়। এখানে তোমরা জানো যে একটি দেহকোষ বিভাজিত হয়ে কতগুলো ধাপ অতিক্রম করে, প্রোফেজ থেকে শুরু করে টেলোফেজ পর্যন্ত, এবং এই ধাপে ধাপে পরিবর্তনগুলো হয়, সেগুলো তোমরা পড়বে এবং শেষে টেলোফেজ পর্যায়ে শেষ হয়ে যায় এবং এরপরই চলে আসে
আরেকটি প্রক্রিয়া, সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। আমি এতক্ষণ ধরে যে ধাপগুলোর কথা বললাম এগুলিকে একসঙ্গে বলা হয় ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস শব্দের অর্থ হলো নিউক্লিয়াসের বিভাজন। এখন আসি আমরা সাইটোপ্লাজমের বিভাজন, এটিকে সাইটোকাইনেসিসও বলা হয়। এই প্রকার এই প্রক্রিয়ায় দেখা যায় যে দুইটি এই অপত্য কোষের ঠিক মাঝ বরাবর একটি সেল প্লেট তৈরি হয়। এর সেল প্লেটটা তৈরি হয় যথাক্রমে তোমরা জানো যে ফ্রাগমোপ্লাস্ট এবং তোমরা জানো পেকটিন। যে পেকটিনটা আমরা জানি যে এটি ক্ষুদ্র অঙ্গাণু থেকে, কোন অঙ্গাণু থেকে সেটা তোমরা বের করে নেবে, সেখান থেকে নির্গত হয়, এর মাধ্যমে তৈরি হয় এবং সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি দিয়ে এই কোষ প্রাচীর বা যেটাকে সেল ওয়াল তৈরি হয় প্রাথমিক পর্যায়ে। মোটামুটি হলো এই মাইটোসিসের ব্যাপারে। মিওসিসে একটু ভিন্নভাবে হয়, তোমরা ইতিমধ্যে পড়েছো যে মিওসিস হচ্ছে এক হ্রাসমূলক বিভাজন। এই প্রক্রিয়া বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, মাইটোসিসে যেমন একবার, এখানে দুইবার। ক্রোমোজোম অবশ্যই তোমরা জানো যে এই উভয় ক্ষেত্রেই ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়, কিন্তু নিউক্লিয়াস তোমার এই মিওসিসে দুবার বিভাজিত হয়। তা দুইবার বিভাজনের মধ্য দিয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। এটা 2টি ধাপে এই মিওসিস বিভাজন সম্পন্ন হয়, কারণ এটা একটা লেন্দি প্রসেস। এই জন্য প্রথম বিভাজনটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন, দ্বিতীয়টা অনেকটা মাইটোসিসের মতোই হয়, একই রকম। মোটামুটি এই হলো বিভাজন ব্যাপার। আর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদেরকে বলি যে এই প্রথম মিওসিসের মধ্যে যে ফার্স্ট প্রসেস এটি বেশ লেন্দি বা খুব দীর্ঘ হয়। এটিকে আবার বর্ণনা সুবিধার জন্য কয়েকটা ভাগে আমরা ভাগ করে নিতে পারি: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তোমরা জানো যে এটি হ্রাসমূলক বিভাজনের মধ্যে পড়ে। এর প্রক্রিয়ার মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেকে আনিত হয়। এখানে যে পরিবর্তনগুলো আসে সেগুলো হলো যথাক্রমে, যেমন তোমরা জানো যে এখানে জাইগোটিন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পাশাপাশি চলে আসে। হোমোলোগাস ক্রোমোজোম মানে একই পিতামাতা থেকে আগত ক্রোমোজোমগুলো কাছাকাছি এসে প্যারালালি অবস্থান করে, এটিকে বলা হয় জাইগোটিন। এই লেপ্টোটিন পর্যায়ে যেটা হয় সেটা হলো যে বিচ্ছিন্নভাবে থাকে ক্রোমোজোমগুলো, অবশ্যই ডিপ্লয়েড সেলে। তোমাদের আগে বলে নেওয়া উচিত যে মিওসিস অবশ্যই ডিপ্লয়েড সেলে হবে, এটা হ্যাপ্লয়েড সেলে কখনোই হবে না। তো প্রথম লেপ্টোটিন পর্যায়ে ক্রোমোজোমগুলো এলোমেলো থাকে, তবে এগুলোর মধ্যে তোমার জানো যে 2টি ক্রোমাটিড থাকে না এবং ক্রোমোজোমের গায়ে কিছু রঞ্জক পদার্থ দেখা যায়, এগুলো ক্রোমোমিয়ার বলা হয়। সেন্ট্রোমিয়ারও স্পষ্ট থাকে। আর পরের এবং জলবিয়োজন শুরু হয়। তোমরা এগুলো স্টেজের কী পরিবর্তনগুলো হয় সেগুলো পড়ে নেবে, আমি সংক্ষেপে বলি। জাইগোটিন পর্যায়ে যেটা দেখা যায় সেটা হলো যে এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো পাশাপাশি আসে, একটি বাবা থেকে একটি মা থেকে এসে বাইভ্যালেন্ট তৈরি করে থাকে। তো এখানে জোড়ায় জোড়ায় থাকে ক্রোমোজোমগুলো, যে কারণে কোনো লোনলি ক্রোমোজোম থাকবে না, সবসময় এটা জোড়ায় জোড়ায় থাকে। তাহলে আমরা জানলাম যে বাইভ্যালেন্ট কাকে বলা হয়। এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোমকে বলা হয় একটি বাইভ্যালেন্ট। আর যে প্রক্রিয়ায় বাইভ্যালেন্ট তৈরি হয় তাকে সিনাপসিস বলা হয়। তো আমরা বেশ কয়েকটা বিষয় জেনে গেলাম। এর পরের পর্যায়ে দেখা প্যাকাইটিন পর্যায়ের মধ্যে যেটি উল্লেখযোগ্য সে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারের মধ্য দিয়ে যে ক্রোমোজোমের, বিশেষ করে তোমার নন সিস্টার ক্রোমাটিড, যেটা হোমোলোগাস ক্রোমোজোমের ভিন্ন ভিন্ন ক্রোমাটিডের মধ্যে যে এক্স আকৃতি যে কায়াজমা গঠিত হয়, কায়াজমা সিঙ্গুলার, কায়াজমাটা প্লুরাল, এই জায়গায় ক্রোমোজোমের অংশ ভেঙে যায় এবং স্থান বিনিময় করে, এটিকে বলা হয় ক্রসিং ওভার। তোমরা এটা ভালো করে জেনে নেবে, প্রশ্ন আসতে পারে এখান থেকে। এরপরে চলে যাই আমরা ক্রসিং ওভারের পরে যে স্টেজটা, সেটা হলোই যে এই বিশেষ যে অবস্থাটা আমরা লক্ষ্য করি সেটা হলো টার্মিনালাইজেশন। অর্থাৎ ওই যে কায়াজমা এটা আস্তে আস্তে দুদিকে সরে যেতে থাকে, মাঝখানের দিকে বিকর্ষণ হওয়ার কারণে, অর্থাৎ বাইভ্যালেন্টের মাঝ বরাবর বিকর্ষণ হওয়ার কারণে কায়াজমাগুলো দুদিকে আস্তে আস্তে সরতে থাকে। এই প্রক্রিয়াটাকে বলা হয় টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ। একেবারে আলাদা হয়ে যায় না। তারপরে তোমরা জানো যে এরপরে মেটাফেজ 1, মেটাফেজ 2, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1, এই পর্যায়গুলিতে কিভাবে এর পরিবর্তনগুলো হয় সেরকম একটি প্রশ্ন আমি তোমাদেরকে এখন দেখাবো। এরপরে আমি পরের চ্যাপ্টারে চলে যাব। আসো আমরা একটা ছবিতে দেখি।
তোমরা লক্ষ্য করে দেখো পাশাপাশি দুইটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবি দিয়ে যেটা বোঝানো হচ্ছে, মনে করো এরকম একটা প্রশ্ন তোমার এই স্টেমে দেওয়া হলো তোমার ফাইনাল পরীক্ষায়, তুমি বুঝে নেবে। মনে করো এটাকে এ দিয়ে মার্ক করা হলো, এটা এ এবং এটা বি, সরি এ আর বি দিয়ে মার্ক করা হলো, এবং প্রশ্ন করা হলো এভাবে যে এ মার্ক করা ছবিটির আগের ধাপগুলি চিত্রসহ বর্ণনা করো। আর পরেরটার সঙ্গে হয়তো ঘ নম্বর প্রশ্নে বলা হলো দুইটি চিত্রের মধ্যে পার্থক্য অথবা পরস্পর মিল অমিল দেখাও, এরকম হতে পারে। তো তখন তোমাকে বুঝে নিতে হবে। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে প্রথম ছবিটা, যদিও আমি পরিপূর্ণভাবে আঁকার সুযোগ পেলাম না, প্রথম ছবিটা হচ্ছে তোমরা জানো যে মেটাফেজ 1, এবং ডান দিকের যে ছবিটা সেটা হলো মেটাফেজ। তা এই দুটোর মধ্যে যথেষ্ট মিলও আছে, আবার অমিলও রয়েছে। তোমরা এরকম একটা স্টেম তোমরা হয়তো পরীক্ষার সময় পেতে পারো। যেমন 2016-তে যে প্রশ্নটা ছিল, সেখানে আমি দেখলাম যে বলা হলো যে কোষ বিভাজন পড়াচ্ছেন শিক্ষক, উনি বললেন যে দুই প্রকারের কোষ বিভাজন উল্লেখযোগ্য বিভিন্ন জীবের মধ্যে দেখা যায়। এক প্রকারের কোষ বিভাজন, একটি কোষ ভেঙে দুটো অপত্য কোষের সৃষ্টি হয়, অন্যটির ভেঙে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। শেষ। এরপরে প্রশ্ন আসলো যে প্রথম প্রক্রিয়াটির চিত্রসহ বর্ণনা করো, এবং পরের প্রশ্ন অর্থাৎ ঘ প্রশ্নের মধ্যে বলা হলো যে এই দুটি প্রক্রিয়া অর্থাৎ কোষ বিভাজনই জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, এরকম একটা প্রশ্ন থাকলো। আশা করা যে বুঝতেই পারছো যে এখানে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, সেগুলো তোমরা মনে রাখবে। আরেকটা বিষয় তোমাদেরকে বলি যেটা খুবই পরিধানযোগ্য, সেটা হচ্ছে কোষচক্র। তোমরা ভালো করে দেখে নেবে কোষচক্র। এটির মধ্যে যে বিশেষ বিশেষ জায়গাগুলো রয়েছে, সেখানে হলো ফ্যাক্টরের কথা বলা হয়েছে, বাহ্যিক ফ্যাক্টর, অভ্যন্তরীণ ফ্যাক্টরের কথা বলা, সিডিকে এর কথা বলা হয়েছে, গ্রোথ ফ্যাক্টরের কথা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু কিছু নতুন কথা এখানে সংযোজিত হয়েছে। তোমরা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকবে। এখান থেকে হয়তো ছোটোখাটো অনেক প্রশ্ন এসে যেতে পারে। আরেকটা বিষয় তোমাদের উল্লেখ করতে হয় যে তোমরা আরেকটু বলে নেই, এই কোষ চক্রের মধ্যে যে তিনটা প্রধানত দুইটা ভাগ আছে, একটা তোমরা জানো এম ফেজ, একটা আরেকটা হলো ইন্টারফেজ। তো তোমরা জানো যে একটা কোষ বিভাজনের পরপরই আবার কোষ বিভাজন হয় না, এখানে প্রস্তুতি নিতে হয়। এই প্রস্তুতিটাকে ইন্টারফেজ বলা হয়েছে, এবং এটা তিনটি ভাগে ভাগ হয়ে থাকে, যথাক্রমে গ্যাপ 1, তারপরে হচ্ছে রিপ্লিকেশন, এবং তারপরে হচ্ছে গ্যাপ 2। এই তিনটি ভাগে ভাগ হয়, এবং সময়ের বেশিরভাগ সময় অর্থাৎ 90 থেকে 95% টাইমই চলে যায় এই ইন্টারফেজে। আর ইন্টারফেজ বলা হয় দুইটি বিভাজনের মাঝখানের একটা পর্যায়। আর এমফেজ অর্থাৎ যেটাকে মাইটোসিস ডিভিশন যেটাকে বলা হয়, সেটি মাত্র এমফেজ বলছি ওই হ্যাঁ, এটার জন্য মাত্র তোমার দরকার হয় 5% সময় বা 10% সময় দরকার হয়। মোটামুটি এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে খেয়াল করবে। আশা করি এখান থেকে হয়তো একটা ভালো প্রশ্ন পেয়ে যাবে। অনেক এমসিকিউ কোয়েশ্চেনগুলো এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো থেকে আসলে আশা করি উত্তর দিতে পারবে। আরেকটা বিষয় উল্লেখ করা দরকার, আমি তোমাদেরকে বোধহয় তাৎপর্যের কথা বলছিলাম মাইটোসিসের, মিওসিসেরও কিছু তাৎপর্য আছে, কয়েকটা উল্লেখ করতে পারি। যেমন একটা তোমরা জানো যে যদি মিওসিস না হতো একটা ডিপ্লয়েড জননমাতৃ কোষে, তাহলে ওই ডিপ্লয়েড কোষটি যদি গ্যামেট হিসেবে কাজ করত, তাহলে দুইটি ডিপ্লয়েড কোষের মিলনের মধ্য দিয়ে নতুন যে কোষটি হতো, যেটা পরবর্তীতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি হতো, তার ক্রোমোজোমের সংখ্যাগত ভিন্নতা আসতো, পরিবর্তন হয়ে যেত। অর্থাৎ প্রতি প্রজননে ক্রোমোজোমের সংখ্যা নতুন জীবে ডাবল হয়ে যেত। কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিওসিস এদিক থেকে। 2 নম্বর মিওসিসের হচ্ছে ক্রোমোজোমের সংখ্যাগত অভিন্নতা থাকা, মিল থাকা, এটি একটা উল্লেখযোগ্য বিষয়। যদি মিওসিস না হতো তাহলে মেন্ডেলের সূত্র প্রমাণ করা যেত না, অল্টারনেশন অফ জেনারেশন বা যৌনুক্রম আমরা প্রমাণ করতে পারতাম না, ইত্যাকার আরও অনেক তাৎপর্য রয়েছে। আরেকটা কথা উল্লেখ করা যায় যেটা না বললেই নয়, সেটা হলোই যে এই কোষ বিভাজনের মধ্যে আবার কিছু ক্ষতিকর বিভাজনের ব্যাপার রয়েছে। তোমরা ওখানে লক্ষ্য করেছো যে কোষ চক্রের মধ্যে তোমার এই কোষ কিন্তু আপনি বিভাজন করবে না, তাকে উদ্দীপ্ত করতে হয়। বাহ্যিক এবং অভ্যন্তরীণ ফ্যাক্টর উদ্দীপ্ত করে, এবং তারপরে আবার শুরু করার ব্যাপারটাও আছে। কোন কোষ বিভাজন করবে বা করবে না সেটাও একটা ব্যাপার আছে, এবং সেটি শুরুর জন্য একটা ব্যাপার আছে, প্রোটিনের ব্যাপার রয়েছে, সিডিকে ব্যাপার রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে গ্রোথ ফ্যাক্টর। সেগুলো সম্মিলিতভাবে কোষকে উদ্দীপ্ত করে, পরিচালিত করে, কোষ বিভাজনের অবতীর্ণ করে, নিয়ন্ত্রিত থাকে কোষ বিভাজন ইত্যাদি ইত্যাদি। আরেকটা বিষয় হলো যে তোমরা দেখবে যে এক ধরনের প্রোটিন আছে P53। এই P53 যদি ডিফেক্টিভ হয়,
সাধারণত এটি কিন্তু কোষ বিভাজনকে বাধাগ্রস্ত করে। যদি এটা ডিফেক্টিভ হয় তাহলে কোষ বিভাজন হবে না। এরকম আমাদের দেহে বা উদ্ভিদের দেহে অনেক কোষ রয়েছে যেগুলো বিভাজিত হয় না, যেমন আরবিসির কথা জানি, পেশি কোষের কথা জানো, এগুলি কোনো সময় বিভাজিত হয় না। আমাদের দেহে প্রায় অর্ধেক কোষই আছে আর বিভাজিত হয় না। কাজে এই সমস্ত ডিফেক্টিভ প্রোটিন থাকার কারণে এটা হয়ে থাকে। তোমরা এগুলো ভালো করে একটু দেখে নেবে। মোটামুটি হলো। আর একটা জিনিস হলো পার্থক্য, তোমরা মিওসিস মাইটোসিসের পার্থক্যটা ভালো করে পড়বে। আশা করি এখান থেকে হয়তো ছোটোখাটো প্রশ্ন এসে যেতে পারে। তুলনামূলক মিল অমিলগুলো ভালো করে দেখবে। মোটামুটি এই আমরা চলে আসি দ্বিতীয় চ্যাপ্টারে, যেটা সেল বায়োকেমিস্ট্রি। আসো আমরা সেল বায়োকেমিস্ট্রি সম্বন্ধে কথা বলি। হেডিং লিখে নাও, সেল বায়োকেমিস্ট্রি, অথবা এখন লেখা হচ্ছে সেল কেমিস্ট্রিও বলা হচ্ছে। তো প্রথমেই তোমাদেরকে বলে নেই যে আমাদের প্রত্যেক প্রাণী অথবা উদ্ভিদের কোষে যে পানির পরিমাণ 60 থেকে 90% পানি থাকে, তোমরা জানো। বিশাল পরিমাণে পানি থাকে, আর থাকে অন্যান্য জৈব পদার্থ থাকে, যেগুলো বিভিন্ন রাসায়নিক মৌল, যারা 17 প্রকারের মৌল সমন্বয়ে এই জৈব পদার্থ তৈরি হয়। এই সব মিলে হয় বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া, যেটাকে আমরা শারীরতাত্ত্বিক বিক্রিয়া বলে থাকি। প্রতিনিয়ত কোষের মধ্যে এগুলো সংঘটিত হচ্ছে। এরই কয়েকটা বিষয় নিয়ে এই জৈব যৌগ নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, লিপিড এবং এনজাইম, মোটামুটি এই কটা নিয়ে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। আসো আমরা প্রথমেই শুরু করি কার্বোহাইড্রেট নিয়ে। কার্বোহাইড্রেটের কথা তোমরা জানো, এটিকে অন্য কথা হাইড্রোকার্বনও বলা হয়। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই মৌল সমন্বয়ে এই কার্বোহাইড্রেট তৈরি হয়। অবশ্য এটা নির্দিষ্ট আনুপাতিকভাবে এগুলো থাকে। অনুপাতটা এরকম যে এই কিছু কার্বোহাইড্রেটের মধ্যে এই অনুপাতটা 1:2:1, অর্থাৎ কার্বন 1, হাইড্রোজেন 2 এবং অক্সিজেন 2:1 এই অনুপাতে থাকে। তবে সব কার্বোহাইড্রেটের কিন্তু এই অনুপাত মেনে চলে না। আবার এমন এমন কিছু যৌগ আছে যেগুলোকে আমরা কার্বোহাইড্রেট বলি না, অজৈব যৌগ বলি। সেগুলোকে দেখতে অনেকটা ওই রকম আনুপাতিকভাবে কার্বোহাইড্রেটের মতো হতে পারে, কিন্তু সেগুলোকে আমরা কার্বোহাইড্রেট বলি না। যেমন ফর্মালডিহাইড, তারপরে তোমার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, HCHO, এগুলো কিন্তু একটাও কার্বোহাইড্রেট নয়। এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হলো যে কার্বোহাইড্রেট তোমার হলো অনেকগুলো তোমার কার্বন এবং হাইড্রেটস, অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপ এবং কার্বন সমন্বয়ে এরকম যৌগ তৈরি হয়। তো এর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 3 ভাগে এই কার্বোহাইড্রেটকে ভাগ করা যায়। তোমরা নিশ্চয়ই পড়েছ, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। তোমরা এগুলো জানো। মোটামুটি আমি মেইন জায়গাগুলো টাচ করি। এখানে বিশেষ বিশেষ কথাগুলো যেগুলো আসছে মনোস্যাকারাইডের ক্ষেত্রে, যেমন হাইড্রেটস অফ কার্বন, তোমরা উল্লেখ করবে, এটা বিশেষভাবে কথাটা বলা হয়েছে। হাইড্রেটস অফ কার্বন হলো যে এই তোমার CH2O, অর্থাৎ 1 অণু পানি এবং 1 অণু কার্বন, এই মিলে একে N দিয়ে গুণ করা হয়। এক্ষেত্রে কার্বনের সংখ্যা 3 থেকে 10 পর্যন্ত হতে পারে। এটা হলো মনোস্যাকারাইডের ক্ষেত্রে। তোমরা জানো যেগুলোকে 3 কার্বন বিশিষ্ট যদি হয় তাহলে তা ট্রায়োজ বলা হয়, 4 কার্বন হলে টেট্রোজ, 5 কার্বন হলে পেন্টোজ, 6 কার্বন হলে হেক্সোজ, এভাবে বলা হয়। এবং এগুলোর মধ্যে তোমরা জানো উদাহরণগুলো তোমরা শিখে নেবে। যেমন যদি আমরা ট্রায়োজ বলি, তারপরে তাহলে সেখানে উদাহরণটা কী হবে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন হতে পারে, তারপরে এরকম ধর গ্লিসারালডিহাইড হতে পারে, তারপরে যদি টেট্রোজ হয় তাহলে এরিথ্রোজ হতে পারে, পেন্টোজ হলে রাইবোজ, রাইবুলোজ, জাইলুলোজ ইত্যাদি। আবার যদি তোমার হেক্সোজ হয় তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি, আরও গ্যালাক্টোজ হতে পারে, ম্যানোজ হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তোমরা উদাহরণগুলো ভালো করে পড়ে নেবে। আমি এই গঠন সম্বন্ধে তোমাদের উল্লেখ করি যে গঠনটা কীভাবে হবে। যেমন চেইন গঠন হতে পারে, শৃঙ্খল গঠন, আবার বলয় গঠনও হতে পারে। 2 ধরনের গঠন তোমরা খেয়াল রাখবে যে গঠন কিন্তু 2 ধরনের হতে পারে। আর এই 2 ধরনের গঠনে পরিবর্তন আছে, আইসোমারও আছে কিছু, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজের মধ্যে আইসোমার রয়েছে। তোমরা জানো এগুলো আবার কী ধরনের হয় সেটাও একটু তোমাদের একটা ছবি এঁকে আমি একটু দেখাই।
এটি একটি গ্লুকোজের গাঠনিক সংকেত তুমি দেখতে পাচ্ছ। এটি একটা বিশেষ বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করো। কয়েকটা প্রশ্নের জবাব আমরা এখান থেকে দিতে পারি। 1 নম্বর হলো, লক্ষ্য করো যে এখানে এই কার্বন 1 এবং 5, এটা হলো 5 নম্বর কার্বন আর এটা হলো 1 নম্বর কার্বন। এই 1 নম্বর এবং 5 নম্বর কার্বনের মাঝখানে দুইটা একটা অক্সিজেন ব্রিজ দেখা যাচ্ছে। তোমরা লক্ষ্য করো এখানে একটা অক্সিজেন ব্রিজ আমরা দেখতে পাচ্ছি। তো এই অক্সিজেন ব্রিজ তৈরি হওয়ার কারণে যে এই 1 নম্বর কার্বনে যে হাইড্রক্সিল গ্রুপ থাকে, হাইড্রক্সিল গ্রুপগুলো দুইভাবে থাকতে পারে। একটা হলো আলফা বা বিটা পজিশনে থাকতে পারে। আলফা পজিশনে থাকে যদি এই ওএইচ গ্রুপটা নিচের দিকে, যেমন এটা আছে, এটা আলফা হাইড্রক্সিল, আমরা এটাকে হাইড্রক্স আলফা বলতে পারি। যদি উপরে থাকে তাহলে এটাকে বলা হয় বিটা হাইড্রক্সিল। এটা আরেকটা বিষয় হলো তোমাদের মনে রাখতে হবে যে এই হাইড্রক্সিল গ্রুপগুলো এগুলো কিন্তু আবার দ্রবণের মধ্যে এটা ঘূর্ণন সম্পন্ন করে। এই ঘূর্ণনের দিক থেকে একে আবার 2 ধরনের বলা যেতে পারে। একটা হলো ডেক্সট্রো রোটেটরি আর একটা লিভো রোটেটরি বলা যায়। ডেক্সট্রো রোটেটরি হচ্ছে ডানাবর্ত। যদি আমরা দেখি এরকম একটা চেইন গঠন আমরা দিতে পারি, এটা একটা গ্লুকোজ হতে পারে বা ফ্রুক্টোজ হতে পারে, তার একটা গঠন দেখানো হয়েছে। লক্ষ্য করা যায় এটা ফ্রুক্টোজের চেইন একটা গঠন দেখানো হয়েছে। এখানে আমরা ওই বলে নেওয়া ভালো যে এগুলো সবই কিন্তু রিডিউসিং সুগার, মনোস্যাকারাইডের সবই হচ্ছে রিডিউসিং সুগার। আরেকটা প্রশ্ন কিন্তু এখানে হতে পারে, তোমরা এটা মার্ক করো, কাকে রিডিউসিং সুগার বলা যায়। তোমরা মনে রাখবে মনোস্যাকারাইড অর্থাৎ যেগুলো ওই 1 অণু বিশিষ্ট, অর্থাৎ যে ওই চিনির দ্রবণকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আর কোনো চিনি পাওয়া যায় না, তাকে মনোস্যাকারাইড বলা। অর্থাৎ যদি তাকে রাসায়নিক বিক্রিয়া আর্দ্র বিশ্লেষিত করা যায় তাহলে আর কোনো অণু চিনি পাওয়া যায় না, তাদেরকে বলা হয় মনোস্যাকারাইড। এবং এই মনোস্যাকারাইডের মধ্যে আবার তোমার এই হতে পারে যে এই ফাংশনাল গ্রুপ থাকতে পারে। প্রত্যেকটা মনোস্যাকারাইডের মধ্যেই কিন্তু একটা করে ফাংশনাল গ্রুপ হতে পারে, সেটা অ্যালডিহাইড, CHO অথবা কিটোন। এটা হলো অ্যালডিহাইড এবং কিটোনের গ্রুপ থাকতে পারে, যে কোনো একটা থাকবে। যদি অ্যালডিহাইডের গ্রুপ থাকে তাহলে 1 নম্বর কার্বনে থাকবে, যেটা গ্লুকোজের জন্য প্রযোজ্য। আর যদি কিটোন হয় অর্থাৎ ফ্রুক্টোজ হয়, এটা ফ্রুক্টোজের জন্য 2 নম্বর কার্বনে এই কিটোন গ্রুপ থাকবে। এই গ্রুপগুলো থাকলে এগুলোকে রিডিউসিং সুগার বলা হয়, কারণ এটা যখন বিক্রিয়া অংশগ্রহণ করে মেটালের সঙ্গে বিক্রিয়া করে তারা নিজেরা কিন্তু কি হয়ে যায়, রিডিউসিং সুগার নিজে জারিত হয়ে যায়। তাহলে এই জন্য এদেরকে বলা হয় রিডিউসিং সুগার। আর যদি এই কোনো যেমন ধরো সুক্রোজে দেখা যায়, এটাও কিন্তু স্বাদে মিষ্ট, পানিতে দ্রবণীয় এবং কেলাসিত করলে এগুলো থেকে আমরা ক্রিস্টাল পাই। সব মনোস্যাকারাইডের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তবে সুক্রোজ ক্রিস্টাল ফর্ম করলেও স্বাদে মিষ্ট হলেও মনে রাখবে এগুলোকে কিন্তু আমরা কি বল রিডিউসিং সুগার বলবো না। কেন বলবো না? কারণ এর ফাংশনাল গ্রুপ যেগুলো 1 নম্বর অথবা 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, অ্যালডিহাইড বা কিটোন, এগুলো সবই ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে এগুলি আর তখন রিডিউসিং থাকে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখন আসো আমরা দ্বিতীয় পর্যায়ে আরেকটি বিষয়ে যাই। কার্বোহাইড্রেটের বিষয়ে তোমরা জানো যে এর যেগুলো পড়তে হবে সেগুলো আমি তো বলেই দিলাম। এছাড়া এর গুরুত্বটা পড়বে, এর কাজ, কার্বোহাইড্রেটের যে ব্যবহার রয়েছে তোমরা এগুলো আর বৈশিষ্ট্যগুলো সেগুলো তোমরা ভালো করে মনোস্যাকারাইডের বৈশিষ্ট্যগুলো জানবে। মনোস্যাকারাইড কিন্তু এর মধ্যে যে গ্লুকোজ থাকে এগুলো গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করে লম্বা লম্বা যৌগ তৈরি করতে, বড় যৌগ তৈরি করতে পারে। যেমন ডাইস্যাকারাইড যদি হয় তাহলে ডাইস্যাকারাইডের ক্ষেত্রে আবার বন্ড 2 ধরনের হতে পারে। যেমন ধরো যদি আমরা সুক্রোজের কথা বলি তাহলে এটা কিন্তু আলফা লিঙ্কেজ হবে। আলফা লিঙ্কেজ হবে এই জন্য যে এটা ফ্রুক্টোজ এবং গ্লুকোজের যথাক্রমে ফ্রুক্টোজের হচ্ছে তোমার হলো কত নাম্বার, 4 নাম্বার। হ্যাঁ, ফ্রুক্টোজের 4 নাম্বার, 1 নাম্বার ফ্রুক্টোজের 1, আর এদিকে হলো 2। আর এখানে দেখো দেখাই দিই তোমাদের একটু।
তোমরা লক্ষ্য করো এখানে যে এটি যে বন্ড হয়েছে এটাকে বলা হয় সুক্রোজ আলফা লিঙ্কেজ। এইভাবে বিটা লিঙ্কেজ হতে পারে যদি আমরা এই সেলোবায়োজের ক্ষেত্রে দেখা যায় যে দুইটি গ্লুকোজ অণু আলফা এবং বিটা পজিশনে হাইড্রক্সিল গ্রুপ থাকার কারণে ওখানে দেখা যায় যে ওখানে বিটা লিঙ্কেজ হয়েছে। এরকম ধরনের অনেক ধরনের কাঠামো হতে পারে। মোটামুটি তোমরা এগুলো পড়েছো, আমি একটু সংক্ষেপে বিষয়টা একটু উল্লেখ করতে চাই যাতে বিষয়টা তোমাদের কাছে স্মরণে আসে। এবং এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে, যেমন একটা প্রশ্ন হতে পারে এরকম যে গ্লুকোজ, ধরা যাক একটা প্রশ্ন তোমাদের আমি বলি ভাবে যে এই রহিম সাহেব তার অসুস্থ ছেলের জন্য তিনি দুইটি প্যাকেট পাঠালেন, প্যাকেট দুটো এ এবং বি মার্ক করা। এ প্যাকেটে এবং বি প্যাকেটে দুটোর মধ্যেই জৈব যৌগ ছিল, তবে একটি অন্যটির আইসোমার এবং দুটোই স্বাদে মিষ্ট ছিল। আর তবে একটি সরাসরি উৎপন্ন হয়, আরেকটি পরবর্তীতে আসে, দুটোই কিন্তু স্বাদে মিষ্ট। তো এখান থেকে প্রশ্ন হতে পারে যে এ প্যাকেট এবং বি প্যাকেটের যে জৈব যৌগ ছিল তাদের মিষ্টতার যে আপেক্ষিক অবস্থান সেটা ছিল এই তোমার 74 এবং 173, এই ধরনের একটা তারতম্য ছিল। তাতে আশা করি বুঝতে পেরেছো যে কোনটা কি হবে। এ প্যাকেটের মধ্যে নিশ্চয়ই গ্লুকোজ ছিল, বুঝতে পারছো, যেখানে আপেক্ষিক মিষ্টতা ছিল 74, আর 173 হলো ফ্রুক্টোজ অনেক মিষ্ট বেশি হয়। তো এখন এর গঠন লেখো, বর্ণনা করো, দুটোর মধ্যে তুলনা করো বা বিশ্লেষণ করো। হ্যাঁ, এটা হতে পারে। যেমন সেখানে তোমার গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে তুমি মিল এবং অমিল লিখবে। তোমাদের একটা কথা স্মরণ করিয়ে দিই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এই বর্ণনার ফাঁকে বলতে বাধ্য হচ্ছে, এই জন্য অনেক সময় তোমরা ভুলে যাও, অভিজ্ঞতা থেকে বলি। সেটা হচ্ছে যে এই হায়ার অর্ডারের কোয়েশ্চেনে তোমরা মনে রাখবে যদি বিশ্লেষণমূলক কোনো প্রশ্ন আসে তাহলে সেখানে তোমাকে সিনথেসিস, অ্যানালিসিস এবং ইভ্যালুয়েশন তিনটা স্টেজ তোমাকে অতিক্রম করতে হবে। প্রথমটা হলো সিনথেসিস, মিল লিখতে হয় দুইটা বিষয়ের উপরে, সেগুলো নাম আগে লিখে নিতে হয়। দ্বিতীয় পর্যায়ে আসবে অ্যানালাইসিস, বিশ্লেষণ, এবং তৃতীয় পর্যায়ে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। এভাবে কিন্তু তোমার উত্তরটা শেষ করতে হবে। যদি তুমি যে কোনো একটা স্টেজ বাদ দিয়ে দাও মার্কস কমে যাবে। আশা করি বিষয়টা তোমরা গুরুত্ব সহকারে বিবেচনা করবে। আমি চলে যাই এরপরে। মোটামুটি কার্বোহাইড্রেটের বিষয় এটা আরও বাকি রয়ে গেল। ডাইস্যাকারাইড তো আমি বললাম, অলিগোস্যাকারাইড মানে অল্প কিছু, কয়েকটা হতে পারে, যেমন ধরো র্যাফিনোজ হতে পারে। তিনটি এরকম মনোস্যাকারাইড যখন লিঙ্ক তৈরি করে তখন যে যৌগ গঠন করে, যেমন র্যাফিনোজের কথা বললাম, এখানে তোমার হবে হলো C18, তারপরে হবে ওই হাইড্রোজেন 32 এবং অক্সিজেন হবে 16, এইভাবে থাকতে পারে। এখানে 2 অণু পানি বেরিয়ে যায় এই বিক্রিয়ার মাধ্যমে, আবার 2 অণু পানি যোগ করলে 3 অণু গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ আলাদা হয়ে যায়। এভাবে আমরা লিখতে পারি। এরপরে রয়েছে তোমার এই পলিস্যাকারাইডের কথা তোমাদের জানোই, যেখানে প্রধানত যে চিনি পানিতে দ্রবণীয় নয় এবং কেলাসিত করলে এটা ক্রিস্টাল বা স্ফটিক তৈরি করে না, এগুলো এবং স্বাদেও মিষ্ট নয়, এগুলোকে পলিস্যাকারাইড বলা হয়, যেগুলো অসংখ্য মনোস্যাকারাইড সমন্বয়ে গঠিত থাকে। এগুলোর মধ্যে রয়েছে স্টার্চ, সেলুলোজ, তারপরে ইনুলিন, এগুলো রয়েছে। তার মধ্যে স্টার্চ, যেটা তোমরা জানো, স্টার্চ আর সেলুলোজের মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে। স্টার্চ হচ্ছে এটা সঞ্চয়ী পদার্থ, আর সেলুলোজ হচ্ছে গাঠনিক পদার্থ। তাহলে আমাদের দেহের গঠনটা দিয়ে থাকে সেলুলোজ, যেটা আমরা হজম করতে পারি না, তোমরা জানো। এবং এটা হচ্ছে অসংখ্য এরকম মনোস্যাকারাইড সমন্বয়ে এটি গঠিত হয় এবং এটা বিটা লিঙ্কেজ হয়। আর ওদিকে এই স্টার্চ কিন্তু তোমার আলফা লিঙ্কেজ হয় এবং এটা 2 ধরনের উপাদান দিয়ে গঠিত, যথাক্রমে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন, যথাক্রমে 22 এবং 78% হিসাবে থাকে। এবং এগুলোকে আমরা শনাক্ত করতে পারি, যেমন বেনেডিক্ট সলিউশনের কথা বলি আমরা, তারপর সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো দিয়ে আমরা এটার শনাক্ত করতে পারি। মোটামুটি তোমরা এগুলো পড়ে নেবে, পার্থক্যটা পড়ার চেষ্টা করবে যে স্টার্চ এবং সেলুলোজের মধ্যে। আর তোমার জানো যে এই অন্যান্য যেগুলো আছে পলিস্যাকারাইড সবারই মোরলেস একই ধরনের বৈশিষ্ট্য হবে। তো এটা দেখবে। এরপরে চলে যে আমরা লিপিডে সংক্ষেপে বলি। লিপিডের বিষয়টা হলোই এখানেও কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন রয়েছে। আমরা মার্ক করো আগেই, লিপিড হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন রয়েছে, কিন্তু থাকলেও এখানে কার্বোহাইড্রেটের মতো ওই আনুপাতিকভাবে অবস্থান করে না।
আরেকটা হলো এদের বৈশিষ্ট্যগুলো অনেক বৈপরীত্য রয়েছে, পানিতে দ্রবণীয় না, তবে অন্যান্য উপাদানগুলো যেমন পেট্রোলিয়ামের কথা বলি, তারপরে বেনজিন এবং অন্যান্য যে সমস্ত যৌগ রয়েছে তার মধ্যে এগুলো দ্রবণীয়। আর এর আপেক্ষিক গুরুত্ব রয়েছে পানির থেকে কমায়, হালকা, পানিতে ভাসে, তোমরা জানো। এগুলো অনেক কাজে এগুলো ব্যবহৃত হয়, এর গুরুত্ব রয়েছে। আর এর যত মলিকুলার ওয়েট যত বেশি হবে তত বেশি গলনাঙ্ক বাড়বে, তোমরা এগুলো জানো। সেই হিসাবে দেখা যায় যে এই লিপিড তিনভাবে ভাগ করা হয়েছে, যথাক্রমে সরল লিপিড, তারপরে যৌগিক লিপিড এবং ডেরাইভড বা উদ্ভূত লিপিড, তিন ভাগে ভাগ করা যায়। আমরা সরল লিপিডের কথা একটু সংক্ষেপে বলি। সরল লিপিড হলো যেটাকে অর্থাৎ যে লিপিডকে আদ্র বিশ্লেষণ করলে 3 অণু ফ্যাটি অ্যাসিড এবং 1 অণু গ্লিসারল পাওয়া যায়, যে জন্য এগুলো ট্রাইগ্লিসারাইড বলা হয়। এগুলো তেল, চর্বি এগুলোর মধ্যে পড়ে। আর একটা হলো তোমার ওয়াক্স বা মোমে কিন্তু একটা জিনিস হলো যে 1 অণু ফ্যাটি অ্যাসিড থাকে, তার সঙ্গে মনোহাইড্রিক অ্যালকোহল 1 অণু মিলে যে স্টার তৈরি করে তাকে কিন্তু বলা হয় তোমার ওই মোম বলা হয়। মোমের অনেক ব্যবহার, এগুলো রাসায়নিকভাবে নিরপেক্ষ থাকে, ইনার্ট থাকে, তবে এগুলো বেশি কাজ করার দিয়ে উপকার হয় আমাদের, যে অনেক কাজে ব্যবহার করে, যেমন ক্যান্ডেল হিসাবে। এছাড়া অন্য অনেক ক্ষেত্রে এগুলোর ব্যবহার রয়েছে, তোমরা জানো মোমের বহুবিধ ব্যবহার, সেই ব্যবহারটা তোমরা ভালো করে জেনে নেবে। আরেকটা বিষয় উল্লেখ করা যেতে পারে, সেটা হলো যে এই দুইটার মধ্যে আবার একটু স্যাচুরেটেড আনস্যাচুরেটেডের কথাটা রয়েছে, তোমরা এটা প্রশ্নের মধ্যে পাবে যে সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্ত লিপিড যেটা, সম্পৃক্ত লিপিডের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যেটা অ্যালকেন, অর্থাৎ এটার সিগমা বন্ড থাকে, অত্যন্ত স্ট্রং বন্ড, সহজে ভাঙে না, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওটা ভাঙা যায় না, এবং এটা আমাদের শরীরের জন্য ভালো নয়। আর অন্যদিকে যে আনস্যাচুরেটেড যেটা, সেটার মধ্যে পাই বন্ড থাকে, সঙ্গে সহজে ভেঙে যায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সহজেই ভেঙে আদ্র বিশ্লিষ্ট হয়, যেটা আমাদের জন্য ভালো। কাজে আমাদের দুটোর মধ্যে আমরা পার্থক্য করতে পারবো যদি প্রশ্ন থাকে। এরপরে চলে যাই আমরা যেটা হলো যৌগিক যে লিপিডের কথা বলা হয়, এটা সঙ্গে এর প্রস্থেটিক গ্রুপ, অর্থাৎ লিপিডের সঙ্গে যদি অন্য অলিপিড কোনো অংশ যুক্ত থাকে থেকে যে যৌগ তৈরি করে তাকে বলা হয় তোমার হলো এই যৌগিক লিপিড। এই যৌগিক লিপিড অনেক ধরনের হতে পারে, গ্লুকোজ যুক্ত হয়ে গ্লাইকোলিপিড হতে পারে, গ্যালাক্টোলিপিড হতে পারে, সালফোলিপিড হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো নানাভাবে আমাদের কাজে লাগে, যেমন সালফোলিপিড, তারপরে গ্লাইকোলিপিড, এগুলো কিন্তু একাধারে যেমন কোষের অঙ্গাণুর পর্দা, বাইরের পর্দা হিসেবে কাজ করে এবং ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে। এছাড়াও এর সালোক সংশ্লেষণও এদের গুরুত্ব রয়েছে। চলে যাই আমরা মোটামুটি লিপিড সব। আরেকটা লিপিড সম্বন্ধে বলতেই হয়, ডেরাইভ লিপিডের মধ্যে যেমন স্টেরয়েড রয়েছে 27 থেকে 29 কার্বন বিশিষ্ট, এবং এটির সঙ্গে যদি ওএইচ গ্রুপ থাকে তাহলে এটা স্টেরল হয়ে যায়, যেমন কোলেস্টেরলের কথা বলি আমরা। কোলেস্টেরলে আবার 2 ধরনের, এইচডিএল, এলডিএল, 2 ধরনের কথা রয়েছে। তোমরা জানো যে আমাদের শরীরে যে রক্তে লিপিডের মাত্রা সাধারণত 0.15 থেকে শুরু করে 1.2 পর্যন্ত এটা ভ্যালিড, অর্থাৎ এর উপরে চলে গেলে আমাদের বুঝতে হবে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়েছে। তো সেই হিসাবে আমাদের পুরুষের কিন্তু আবার তোমার বেশি থাকে হচ্ছে এলডিএল, বেশি থাকে, ভালো হচ্ছে এইচডিএলটা ভালো। তো যাই হোক, মহিলাদের আবার তোমার এইচডিএলটা বেশি থাকে, সে কারণে তাদের হার্ট অ্যাটাকের চান্সটা অনেকটা কম থাকে। যাই হোক, এটা তোমরা একটু দেখে নেবে। এরপরে আসো আমরা আইসোপ্রিনয়েডের কথা বলা হয়। আইসোপ্রিন এক ধরনের একক, C5H8 হোল N এই ধরনের একক নিয়ে গঠিত হয়, এবং তোমার হচ্ছে 10 থেকে 40 কার্বন বিশিষ্ট, অর্থাৎ এই আইসোপ্রিন যৌগ একক সমন্বয়ে গঠিত। এটি তোমার বার্নিশ বা নানান কাজে এগুলো ব্যবহার করা হয়। এছাড়া রয়েছে রাবারের কথা তোমরা জানো যে এটি 3000 থেকে 5000 কার্বন বিশিষ্ট হতে পারে, খুব হ্যাভি হয়। রাবার প্ল্যান্টের কথা আমরা জানি সবাই। এটা ব্রাজিলের এর একটা স্পেসিস রয়েছে, ব্রাজিলিয়ান সিস, তোমরা দেখবে ওখানে হেভিয়া ব্রাজিলিয়ান সিস বলা হয়েছে। মোটামুটি এই হলো। আর এরপরে চলে যায় প্রোটিনের কথায় চলে যাই। প্রোটিন হচ্ছে, এটাও কিন্তু হাইড্রোকার্বন, হাইড্রোজেন, কার্বন এবং কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে গঠিত হয়। তো এখানে প্রোটিনের বিশেষ বিষয়টা হলো যে অ্যামাইনো অ্যাসিড, এরকম যদি আমরা প্রোটিন আদ্র বিশ্লেষণ করি অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পাবো। অ্যামাইনো অ্যাসিডের একটা ছবি তোমরা দেখো এখানে। আচ্ছা, এটি একটি তোমার অ্যামাইনো অ্যাসিড, এবং এই হাইড্রোজেন
এই হাইড্রোজেনটা আর নানাভাবে হতে পারে। এই যে আর দেখতে পাচ্ছ, এখানে আর ইজুগাল টু হতে পারে এইচ, হতে পারে তোমার CH3 হতে পারে CH2OH হতে পারে CH2SH হতে পারে ইত্যাদি ইত্যাদি। এগুলো যথাক্রমে যদি থাকে, এটা গ্লাইসিন হতে পারে, এটার নাম অ্যালানিন হতে পারে, এটা হতে পারে সিরিন, এটা হতে সিস্টিন হতে পারে। এই যৌগগুলো যদি এই আর এর সমান সমান এটা হয় এখানে, তাহলে এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এই অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড দেখো, প্রত্যেকটা অ্যামাইনোর প্রধান দুইটা অংশ থাকবে, অ্যামাইন গ্রুপ এবং কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। এই দুইটা গ্রুপ যদি থাকে তাহলে আমরা তাকে বলবো অ্যামাইনো অ্যাসিড। যখন অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে এই ধরনের প্রোটিন অণু তৈরি করে, তখন যুক্ত হয় এই অ্যামাইন গ্রুপ এবং কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, দুইটা অ্যামাইনো অ্যাসিডের এখানে একটা বন্ড তৈরি হয়, যে বন্ডটাকে বলা হয় পেপটাইড বন্ধনী, ডাইপেপটাইড বন্ধনী তৈরি হয় একক অণু পানি অপসারণের মধ্য দিয়ে। এভাবে লম্বা চেইন তৈরি হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে 100 বা তারও বেশি সংখ্যক অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে পলিপেপটাইড তৈরি করে, যেটা পরবর্তীতে এটা প্রোটিনের রূপ নেয়, এভাবে বলতে পারি আমরা। আর এরপরে আসো, প্রোটিনের অনেক ব্যবহার রয়েছে, যথাক্রমে একটা হলো শক্তির উৎস হিসাবে, এবং বলা যায় ভিত্তি, জীবের কোষের ভিত্তি, জীবের ভিত্তি হিসাবে ব্যবহার করা যায়। যেমন আমরা কোষের ভিত্তি প্রোটোপ্লাজম বলি এবং জীবের ভিত্তি প্রোটিন বলা যায়। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এর থেকে তৈরি হয় অ্যান্টিবডি, এর থেকে হরমোন, এর থেকে এনজাইম, এটা বহুবিধ উপাদান যেটা আমাদের শরীরের জন্য দরকার, যে রাসায়নিক বিক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য অত্যাবশ্যক। কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন। তবে কখনো কখনো এই প্রোটিনের আবার বিষও হতে পারে, যেটা বলি সাপের বিষ, এটাও কিন্তু এক ধরনের প্রোটিন, এটা ক্ষতিকর বটেই। তোমরা এটা একটা অ্যামাইনো অ্যাসিড অনেক ধরনের হয়। অ্যামাইনো অ্যাসিড সম্বন্ধে তোমাদের বলি, যেটা তোমরা দেখলে ওখানে অ্যামাইনো অ্যাসিড 20 প্রকারে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন গঠন করে। আর কিছু প্রোটিন আছে যেগুলো করে না, সেগুলোকে বলা হয় নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। যেগুলো প্রোটিন গঠন করে সেগুলোকে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বলা হয়। আরেকটা হলো, আমাদের দেহের ভিতরে অটোমেটিক্যালি এই 12 প্রকারের অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, আর বাকি 8 প্রকারের আমাদের বাইরের থেকে গ্রহণ করতে হয়, প্রোটিন হিসাবে গ্রহণ করতে হয়। এই হিসাবে তোমার জানো যে প্রাণীজ প্রোটিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ফার্স্ট ক্লাস প্রোটিন বলা হয়। আর যেগুলো উদ্ভিজ্জ প্রোটিন, যেমন ডাল, এগুলো সিমের বীজটি, এগুলোকে বলা সেকেন্ড ক্লাস প্রোটিন বলা হয়। তবে উদ্ভিজ্জ প্রোটিন সহজপাচ্য, এটা একটা উল্লেখযোগ্য বিষয়। যাই হোক, মোটামুটি এই। এখন আসো এনজাইমের কথা বলি। এনজাইম সম্বন্ধে সংক্ষেপে তোমাদের একটু বলে দিই। এখানে একটা প্রশ্ন উল্লেখ করতে পারি আমি, তার আগে একটু আমি এনজাইম সম্বন্ধে বলি। এনজাইমকে অন্য কথায় বলা অল এনজাইমস আর প্রোটিনস। একজন বিজ্ঞানী বলেছেন যে সমস্ত এনজাইম হচ্ছে প্রোটিন। তো এখানে অন্য কোনো উপাদানের সঙ্গে থাকে না, শুধু প্রোটিন দিয়েই অ্যামাইনো অ্যাসিড গঠিত হয়, এনজাইম গঠিত হয়। এনজাইমের বৈশিষ্ট্যগুলো যথাক্রমে হলো এই, একটা হলো পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত, তাপ প্রবণ হয়, নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে অথবা মন্দন ঘটাতে পারে, বিক্রিয়ার শেষে শর্ত সাপেক্ষে অপরিবর্তিত থাকে, এবং বলা যায় অল্প মাত্রায় এনজাইম বিক্রিয়া অংশগ্রহণ করে বড় বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, এবং নির্দিষ্ট এনজাইম কেবলমাত্র নির্দিষ্ট বিক্রিয়াকেই প্রভাবিত করতে পারে। এগুলো সবই হচ্ছে এনজাইমের বৈশিষ্ট্য। এনজাইমের প্রকারভেদ হিসাবে আমরা যদি বলি, তাহলে এনজাইম বেশ কয়েক প্রকারের হতে পারে। যেমন একটা হতে পারে এরকম যে এর রাসায়নিক বিক্রিয়া অনুযায়ী, তারপর বিক্রিয়ার ধরন অনুযায়ী ইত্যাদি ইত্যাদি। যেমন অক্সিডেশন বিক্রিয়া করলে তাকে অক্সিডেজ বলা হয়, আর যদি বলা হয় রিডাকশন করে তাহলে রিডাকটেজ, দুটো একসঙ্গে করলে অক্সিডো রিডাকটেজ ইত্যাদি ইত্যাদি হতে পারে। এরপরে আমি বলি যে তোমরা আরেকটা বিষয় দেখবে যে এখানে প্রকারভেদ রয়েছে বিক্রিয়ার উপরে, হাইড্রোলেজ থেকে শুরু করে এপিমারেজ ইত্যাদি ইত্যাদি। তোমরা এগুলো দেখে নেবে, এগুলো বিশদ ব্যাখ্যার প্রয়োজন যদিও আপাতত দরকার মনে করছি না, তোমরা ভাই পড়েছো। আমি পরের চ্যাপ্টারে চলে যাই। এর পরের চ্যাপ্টারটা হচ্ছে যে তোমার মাইক্রো অর্গানিজম। সংক্ষেপে বলি, যেহেতু খুবই সময় কম, বেশি সময় লেগে গেছে মনে হয়, আসলে অনেক দিন ওই বেশি সময় ব্যবহার করতে করতে এরকম হয়ে গেছে। তো এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া পরজীবী, এখানে আমি সংক্ষেপে একটু তোমাদের বলি প্রশ্ন আকারে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। একটা হলো যে এই ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য, চিত্র অনুযায়ী টিটো ব্যাকটেরিওফাজ, ইকোলাই ব্যাকটেরিয়া, এদের মধ্যে পার্থক্য, মিল অমিল ইত্যাদি থাকতে পারে। এর গঠনের দিক থেকে যথেষ্ট মিল অমিল রয়েছে, সেগুলো তোমরা উল্লেখ করবে এবং পড়বে ভালো করে। এবং এখানে অর্থনৈতিক গুরুত্বের একটা বিষয় রয়েছে, এখানে অপকারিতা উপকারিতার বিষয় রয়েছে, এগুলো একটু ভালো করে দেখবে।
এরপরে আমি চলে যাই ম্যালেরিয়া পরজীবী সম্বন্ধে বলি, সময় একদম সংক্ষিপ্ত হয়ে গেছে, আবার আমরা বেশি সময় লাগিয়ে ফেলেছি। ম্যালেরিয়া পরজীবীটা একটু ভালো করে পড়বে। যেমন একটা প্রশ্ন হতে পারে এরকম যে এই সামিহা জ্বরে ভুগতেছিল এবং মাঝে মাঝে এই তার ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগলো, জ্বর ছেড়ে যায়নি, কিন্তু মাঝে মাঝে জ্বর আসে আবার মাঝে মাঝে ছেড়ে যায়। এক সময় জ্বর 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে গেল, 5 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তো এটা একটা স্টেম ছিল, এখান থেকে প্রশ্ন হতে পারে। যেমন হতে পারে এরকম যে এই জ্বর যখন আসে তখন যে এই পোষক দেহে যে অঙ্গে এটা ধারণ করে জীবাণুটি, সেটির জীবনচক্র বর্ণনা করো ছবি সহ, এরকম একটা প্রশ্ন হতে পারে। অথবা আরেকটা হতে পারে এর সঙ্গে দুইটি পোষকের মধ্যে যেহেতু এই জীবাণু তার বংশবিস্তার করে, এদের দুইজনের মধ্যে পার্থক্য, মিল অমিল এগুলো আসতে পারে প্রশ্ন আকারে, ওই যে এই স্টেম অনুযায়ী প্রশ্ন হতে পারে। এটা একটা ব্যাপার। এরপরে আমি চলে যাই, ম্যালেরিয়া হয়ে গেল। এরপরের যে এই এটা রয়েছে সেটি হলো অধ্যায়, সেই অধ্যায়টি রয়েছে অ্যালজি ফানজাই। আমি সংক্ষেপে একটু বলি যে অ্যালজি ফানজাই অর্থাৎ শৈবাল এবং ছত্রাক। তোমরা এখানে প্রথমেই দুইটা ছবি দেখলেই পার্থক্য করতে পারবে। অ্যালজি জলে থাকে, ফানজাইটা স্থলে থাকে, দুটোর মধ্যে কালারের পার্থক্য রয়েছে, একটি আলো পছন্দ করে, একটি করে না, এবং একটির কোষ প্রাচীর কী দিয়ে গঠিত, অন্যটির কী দিয়ে গঠিত, কারো সঞ্চিত খাদ্য কী, অন্যটার সঞ্চিত খাদ্য কী, এগুলো পার্থক্যগুলো রয়েছে। এছাড়া বিশেষ করে অ্যালজির প্রকারভেদ রয়েছে অনেকগুলো, তোমরা জানো এটার এককোষী থেকে বহুকোষী হতে পারে। তোমরা জানো যে এটি 0.5 মিলিমিটার থেকে মাইক্রন থেকে শুরু করে একেবারে 60 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এরকম ম্যাক্রোসিস্টিস যেমন অনেক লম্বা হতে পারে, যে সামুদ্রিক, এর পার্থক্যগুলো রয়েছে, তোমরা একটা খেয়াল করবে, নামগুলো মনে রাখার চেষ্টা করবে। এরপরে চলে আসি আমরা অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে, বিশেষ করে ফানজাইয়ের কথা বলতে পারি। এর প্রজননের কথা যদি বলো, যৌন অযৌন দুই প্রকারের প্রজনন রয়েছে এবং অঙ্গজ প্রজননও রয়েছে, বিভিন্ন প্রকারভেদ আছে। ফানজাইয়ের দিক থেকে তোমরা জানো যে এটি যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন। বিশেষ করে আমরা যদি আগারিকাসের কথা বলি, আগারিকাসের বর্ণনা তোমাদের বইয়ে দেওয়া আছে, একটা ছবি দেখলেই বুঝতে পারবে যে উপরের অংশটাকে ফ্রুট বডি বলা হয়, নিচেরটাকে মাইসিলিয়াম। মাইসিলিয়াম কি যদি বলা হয় তাহলে অনেকগুলো হাইফা সমন্বয়ে গঠিত হয় একটি মাইসিলিয়াম। মাইসিলিয়াম হচ্ছে ছত্রাক দেহ, হাইফা হচ্ছে ছোট ছোট এক একটি শাখা, এগুলোকে হাইফা বলা। মাইকোরাইজা কী জিনিস, অনেক কিছু ছত্রাক আছে বড় বড় বৃক্ষের মূলের মধ্যে থাকে, এবং সেখানে মূলকে, উদ্ভিদকে লবণ এবং পানি যে সরবরাহ করে থাকে, অন্যদিকে খাদ্য সরবরাহ করে তোমার হচ্ছে উদ্ভিদ। এভাবে একটা পারস্পরিক সহযোগিতা হয়, যেটাকে মিথজীবিতা বলা যেতে পারে। এরপরে হচ্ছে আরেকটা হলো রাইজোমর্ফ বলে একটা কথা আছে, তোমরা জানো যে অনেকগুলো হাইফা যুক্ত হয়ে এরকম লম্বা রশির মতো তৈরি করে, যেমন অ্যাগারিকাস তার উদাহরণ। এর ফ্রুট বডির মধ্যে স্টাইপ রয়েছে, এটাকে আমরা অন্য কথায় বলতে পারি। তোমার হতে পারে একটা এমসিকিউ কোয়েশ্চেনে দিতে পারে, একটা ছবি দিয়ে গিলটাকে দেখানো হলো, যেটা কি, অর্থাৎ যেটা পাইলিয়াসের নিচের অংশ, এবং গিলের মধ্যে তোমরা জানো যে এখানে ব্যাসিডিও স্পোর তৈরি হয়, এক একটা ব্যাসিডিয়ামের সঙ্গে 4টা করে স্পোরের মাধ্যমে এদের যৌন প্রজনন হয়ে থাকে। এখানে তোমরা অর্থনৈতিক গুরুত্ব পাবে, অনেক উপকারিতার কথা বলা হয়েছে। বলাই বাহুল্য বাংলাদেশে চাষ হচ্ছে এবং যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এবং প্রাণ রক্ষাকারী ওষুধও এখান থেকে তৈরি হয়। আবার এর বিষ প্রক্রিয়া মানুষ মারাও যেতে পারে। দুই দিকটাই খেয়াল করবে, যেমন আমরা পেনিসিলিয়ামের কথা বলি, আগারিকাসের কথা, মিউকর ইত্যাদি অনেক জাতে রয়েছে, এগুলো একটু দেখে নেবে। এরপরের বিষয় চলে যাই সরাসরি ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা পাশাপাশি রাখো। ব্রায়োফাইটা হলো থ্যালোফাইটিক, থ্যালয়েড বডি। এটা থ্যালোফাইট বলা যাবে না, থ্যালোফাইট কিন্তু আগের দুইটা, অর্থাৎ এলজি ফানজাই, এটাকে থ্যালয়েড বডি, যেমন রিক্সিয়া থ্যালয়েড বডি। তবে মাসাই ক্লাসের মধ্যে যে উদ্ভিদ থাকে, মশ উদ্ভিদ, এদের কিন্তু আবার ছোট ছোট পাতা, সরল পাতা, কাণ্ড ছোট এবং রাইজয়েড। তবে এই ধরনের উদ্ভিদের কোনো অবস্থায় মূল থাকে না, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। আর এর উল্লেখযোগ্য হলো যে উগামাস পদ্ধতিতে এদের প্রজনন হয়। উগামাস হচ্ছে একটি বিশেষ যৌন প্রজনন প্রক্রিয়া, যেটা উন্নত জীবের মধ্যে সংঘটিত হয়। এখানে ওই স্ত্রী জনন কোষ্ঠী অনেক বড় হয়, গোলাকার হয়, নিশ্চল হয়, অন্যদিকে পুং গ্যামেটটি ছোট হয়, লম্বা হয় এবং চলনশীল হয়। এই ধরনের একটা বৈসাদৃশ্যপূর্ণ দুটি গ্যামেটের মধ্যে মিলনের মাধ্যমে যে প্রজনন হয় তাকে আমরা উগামাস পদ্ধতি প্রজনন বলতে পারি। এখানে আর্কিগোনিয়াম তৈরি, অ্যান্থেরিডিয়াম তৈরি হতে পারে। এখানে আরেকটা বিষয় হলো স্পোরোফাইটিক হচ্ছে টেরিডোফাইট, অর্থাৎ
টেরিস উদ্ভিদ এবং এখানে অনেক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে তোমরা জানো। উল্লেখযোগ্য প্রশ্নগুলো হচ্ছে মূল কাণ্ড পাতা আলাদা করা যায় টেরিসকে টেরিডোফাইটের, কিন্তু এখানে এই মশ উদ্ভিদ যেটা আমরা এখানে বইয়ের মধ্যে যেটা বর্ণনা করা হয়েছে রিক্সিয়া তো একেবারে জানো মূল কাণ্ড পাতা কিছুই থাকে না এবং এরপর শুধুমাত্র রাইজয়েড থাকে। আরেকটা উল্লেখযোগ্য এদিকে অ্যাম্ফিবিয়ান বলা হয়, তোমরা জানো যে অ্যাম্ফিবিয়ান বলা হয় এই জন্য এদের প্রজননের সময় পানি অত্যাবশ্যক, পানি ছাড়া এদের প্রজনন হবে না, অর্থাৎ নিষেকের জন্য পুং গ্যামেটকে সন্তরণ করতে হয়। এবং আরও মজার ব্যাপার হলো ডিফ্লাজেলাযুক্ত শুক্রাণু থাকে, ডিম্বাণুটি বেশ বড় আর্কিগোনিয়ামের মধ্যে। অন্যদিকে টেরিডোফাইটটা হলো স্পোরোফাইটিক উদ্ভিদ, এটার প্রধান উদ্ভিদটা স্পোরোফাইটিক, তবে এদের গ্যামেটোফাইটিক উদ্ভিদ রয়েছে যেটাকে প্রোথেলাস বলা হয়। এটি কিন্তু দুটো উদ্ভিদই সম্পূর্ণ স্বাধীন এবং মশের দিক থেকে রিক্সিয়ার ক্ষেত্রে এরা কিন্তু হিটারোথেলিক হয়, কিন্তু টেরিডোফাইটার দিক থেকে যে প্রোথেলাস কিন্তু হোমোথেলিক হয়, অর্থাৎ স্ত্রী এবং পুংজননাঙ্গটা একই উদ্ভিদের মধ্যে থাকে। প্রশ্ন হতে পারে একটা কীরকমভাবে দুটো ছবি দেওয়া হলো, মনে করো ফার্ন প্রোথেলাস দেওয়া হলো, অন্যদিকে রিক্সিয়ার ছবি দেওয়া হলো, এই দুটোর মধ্যে হয়তো অনেক প্রশ্ন করা যেতে পারে। যেমন গ নম্বরের মধ্যে প্রথম চিত্রটি ধরো এ দিয়ে মার্ক করা হলে এর চিত্রসহ বর্ণনা দাও, পরের প্রশ্ন ঘতে দুটোর মধ্যে পার্থক্য, এই দুইটা উদ্ভিদের মধ্যে একটা বিশ্লেষণ ধর্মী বর্ণনা চাওয়া যেতে পারে। এই ধরনের একটা প্রশ্ন এখানে উল্লেখযোগ্য হতে পারে। একটা প্রশ্ন আর্কিগোনিয়ামের ছবি দিয়েও দেখানো যেতে পারে, এরকমভাবে হতে পারে। এছাড়া এর মধ্যে যে ছোটো ছোটো কিছু প্রশ্ন তোমাদের জন্য উল্লেখযোগ্য মনে করি আমি, সেটা হলো এই যে এদের বৈশিষ্ট্য অনুযায়ী এরা সবই আর্কিগোনিয়েট। আর্কিগোনিয়েট হচ্ছে অপুষ্পক উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। মনে রাখবে যে সপুষ্পক উদ্ভিদের মধ্যে আর্কিগোনিয়াম থাকে না, তবে একটু ব্যতিক্রম রয়েছে। আমরা যদি জিমনোস্পার্মের কথা বলি, জিমনোস্পার্মের মধ্যে আর্কিগোনিয়াম তৈরি হয়, ওদেরও আর্কিগোনিয়েট বলা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে তোমরা জানো যে বীজ উৎপন্ন হয় জিমনোস্পার্ম থেকে, সেটি কিন্তু বাইরের দিকে কোনো রকম পর্দা থাকে না, পর্দা ছাড়া হয়। আর অন্যদিকে ওই আবৃতবীজ উদ্ভিদের বীজ কিন্তু বাইরে গর্ভাশয় প্রাচীর দ্বারা আবৃত থাকে। এরকম একটা প্রশ্ন হতে পারে, স্টেম দিয়ে তোমাদের প্রশ্ন করে দেওয়া হলো যে গ এবং ঘ তোমার উত্তর করবে। এখানে আমার সময় শেষ হয়েছে আরও, হ্যাঁ। তো এখানে প্রশ্ন যেমন হতে পারে, দেখো একটা ছবি দেওয়া যেতে পারে স্টেমের মধ্যে। একটা হলো যে এই তোমার এই মেগাস্পোরোফিলের ছবি, থ্যাংক ইউ, মেগাস্পোরোফিলের একটা ছবি দেওয়া হলো এক পাশে, আরেক দিকে দেওয়া হলো একটা আমের ছবি, লম্বচ্ছেদের ছবি দেওয়া হলো। তো আমরা নিশ্চয়ই সহজেই বুঝতে পারবো এ এবং বি দিয়ে মার্ক করা হয়েছে। হয়তো আমরা যেটা দেখব জিমনোস্পার্মের মেগাস্পোরোফিল, তোমরা জানো এটা একটা উল্লেখযোগ্য বিষয় হলো যে ডিম্বকগুলো স্ত্রী উদ্ভিদে জন্মায় একেবারে অগ্রভাগে। তোমরা জানো যে জিমনোস্পার্মিক প্ল্যান্টের মধ্যে যে উল্লেখযোগ্য বিষয়গুলো দেখতে নারিকেল গাছের মতো মনে হয়, অগ্রভাগ থেকে পাতাগুলো একসঙ্গে শীর্ষ থেকে বেরিয়ে আসে এবং যখন ম্যাচিউরড হয়ে যায় তখন ওই অগ্রভাগ থেকে পুরুষ উদ্ভিদ থেকে তৈরি হয় স্ট্রোবিলাস, যেটাকে আমরা মাইক্রোস্পোরোফিল অনেকগুলো একসঙ্গে মিলে মোচার মতো তৈরি করে, যেটাকে স্ট্রোবিলাস বলা হয়। অন্যদিকে মেগাস্পোরোফিল এখানে কোনো স্ট্রোবিলাস তৈরি হয় না, অবশ্য দেখতে অনেকটা বলা হয়, একটা কিছু শ্রেণীর লোক আছে অসদুপায়ী, তারা এটাকে সর্পমণি বলে বাজারে বিক্রি করে থাকে, দেখতে অনেকটা বেশ কারুকার্যময় মনে হয়, এই জন্য মানুষকে ধোঁকা দিতে পারে হয়তো তারা। যাই হোক, এটা একটা উল্লেখযোগ্য কথা, সেই জন্য আগেই বলে নিলাম। এখানে বিষয়টি মনে রাখবে এখানে যে উল্লেখযোগ্য সেটা হলোই বৈশিষ্ট্যগত দিক থেকে কিন্তু এরাও স্পোরোফাইটিক। এবং এদের আরেকটা বৈশিষ্ট্য হলো কোরালয়েড মূল তৈরি হয়। তোমরা জানো কোরালয়েড মূল আর কিছুই না, প্রাথমিকভাবে এদের ট্যাপরুট তৈরি হয়, অর্থাৎ প্রধান মূল তৈরি হলো, দ্বিতীয় দফা মূলটা নষ্ট হয়ে যায়, পরবর্তীতে যে মূলটা উৎপন্ন হয় সেটি উপরের দিকে উঠে আসে এবং এর মধ্যে কিছু এন্ডোফাইট থাকে। এন্ডোফাইট কি তোমাদের বলি, এপিফাইট, এন্ডোফাইট ইত্যাদি। এন্ডোফাইট হচ্ছে উদ্ভিদের কোষের মধ্যে আবার কিছু কিছু কোষী উদ্ভিদ থাকতে পারে, এগুলোকে বলা হয় তোমার ব্লু গ্রিন অ্যালজি। তোমরা ব্লু গ্রিন অ্যালজির কথা শুনবে, এগুলো আসলে ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু অ্যালজি নয়, যদিও অ্যালজি কথাটা এখানে যোগ করা হয়েছে। যেমন এখানে নস্টক, অ্যানাবিনা ইত্যাদি কিছু কিছু উদ্ভিদ রয়েছে এককোষী, যেগুলো অবশ্য স্বভোজী, তারা কিন্তু পরজীবী নয়। এগুলো এই তোমার মূলের অভ্যন্তরে থাকে, এই সাইকাসের অভ্যন্তরে থেকে এদের মূলকে খর্বাকৃত করে ফেলে, দেখতে অনেকটা কোরালের মতো হয়, বিধায় এটাকে কোরালয়েড মূল বলা হয়। তাহলে এটা একটা উল্লেখযোগ্য বিষয় এখানকার। আরেকটি বিষয় হলো যৌন প্রজননের ক্ষেত্রে কিছু তারতম্য রয়েছে, যে এই আবৃতবীজ উদ্ভিদের মধ্যে দেখা যায় যে এখানে কোনো আর্কিগোনিয়াম তৈরি হয় না, সরাসরি গর্ভাশয়ের ভিতরে ডিম্বক ভিতরে নিষেক প্রক্রিয়া হয়, তার থেকে যথাক্রমে ওই ভ্রূণ এবং তোমার তৈরি হয় শস্য তৈরি হয়, কিন্তু এবং বীজ তৈরি হয়। এখানে কিন্তু বীজ তৈরি হলেও বীজ চারিদিকে আবৃত থাকে না, অর্থাৎ গর্ভাশয়ে থাকে না, গর্ভাশয় প্রাচীর দ্বারা আবৃত নয়।
এবং আরেকটি বিষয় হলো আর্কিগোনিয়াম তৈরি হয়, এবং আর্কিগোনিয়ামের মধ্যে তোমরা জানো তার আগে কিন্তু ডিম্বকগুলো একেবারে খোলামেলায় উন্মুক্ত থাকে, এর একটি ছিদ্র থাকে এবং বায়ু পরাগী হয়। এটা পুরুষ উদ্ভিদের মাইক্রোস্পোরোফিলের মধ্যে থাকে সোরাসের মধ্যে স্পোরাঞ্জিয়াম পরিপক্কতা লাভের পরে যখন ফেটে গেলে তখন বাতাসে ভর করে এসে তোমার সরাসরি ডিম্বকের এই ছিদ্রের মধ্যে পতিত হয়। এভাবে বায়ু পরাগায়ন সম্পন্ন হয়। এরপরে ভিতরে এই যে পরাগরেণু, এটি কিন্তু পরবর্তীতে এই গ্যামেটোফাইটিক প্রক্রিয়া, মেল গ্যামেটোফাইটের বিকাশ পদ্ধতিতে পরবর্তীতে মেল গ্যামেট তৈরি হয় এবং আর্কিগোনিয়ামের মধ্যে এটা ঢুকে যায় এবং এই শুক্রাণুটি সবচেয়ে বড় হয় এবং অনেক প্লাজেলাযুক্ত হয়। বিশ্বের যত উদ্ভিদ রয়েছে তার মধ্যে সবচেয়ে বা সর্ববৃহৎ এই শুক্রাণু হচ্ছে সাইকাসের উদ্ভিদের এই শুক্রাণু। আরেকটা বিষয় উল্লেখ করার দরকার আছে, সেটা হলো এদেরকে জীবন্ত ফসিল বলা হয়। কেন বলা হয় তার উত্তর হচ্ছে তোমরা জানো যে এটা মেসোজোইক যুগে এদের আধিক্য ছিল, এরা দোর্দণ্ড প্রতাপে এরা পৃথিবী শাসন করেছে। পরবর্তীতে এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে ছিল। এখন বর্তমানে মাত্র এটা 9টি জেনাস এবং 100টি প্রজাতি রয়েছে। আর এর মধ্যে সবচেয়ে বড় উদ্ভিদও রয়েছে। তোমরা জানো এটা যে সিকুইয়া জাইগ্যান্টিয়া বলে একটা উদ্ভিদ রয়েছে, এটি কিন্তু এই গ্রুপের মধ্যেই, এই জিমনোস্পার্মে সাইকাস গ্রুপের মধ্যেই একটা বড় উদ্ভিদ, অনেক লম্বা হয়। যদিও আমরা ইউক্যালিপটাসের কথা বলি 500 ফিট পর্যন্ত লম্বা হয়, তবে এগুলো উদ্ভিদ আরও লম্বা হতে পারে। মোটামুটি এই হলো উল্লেখযোগ্য বিষয়। আমি কয়েকটা প্রশ্ন বলতে পারি, সময় বোধহয় একেবারে শেষের দিকে আমার, তারপরও শেষের দিকে তোমাদের বলি যে এই যে 5টা চ্যাপ্টার নিয়ে একেবারে সীমিত আকারে এই যে কথা বললাম, হয়তো তোমরা প্রশ্ন করলে আরও যে একটা হয়তো প্রশ্ন আমি উত্তর দিতে পারতাম, সেটা দেওয়া যাচ্ছে না। তারপর আমি একটু বলে নিই যেটি তোমাদের প্রয়োজন হবে। যেমন পার্থক্য আকারে কটা হতে পারে দেখো, যেমন শৈবাল ছত্রাকের মধ্যে পার্থক্য হয়, থ্যালোফাইটার সঙ্গে ব্রায়োফাইটার পার্থক্য হতে পারে। তোমরা যেমন যে ব্রায়োফাইটা মাঝামাঝি থাকে, ব্রায়োফাইটা মাঝামাঝি এবং টেরিডোফাইটা হচ্ছে সবার শেষে। এই 3 গ্রুপের উদ্ভিদগুলো 3 গ্রুপই হচ্ছে কিন্তু অপুষ্পক উদ্ভিদ, তবে এর মধ্যে সবচেয়ে উন্নত হলো টেরিডোফাইট। আর অন্যদিক থেকে যদি আমরা বলি যে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের কথা বলি, তাহলে জিমনোস্পার্ম হচ্ছে যে সপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের উদ্ভিদ, আর অন্যদিক থেকে অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে সেরা উদ্ভিদ বা উন্নততর উদ্ভিদ হচ্ছে টেরিডোফাইট। তো আমরা এই প্রশ্নগুলো ভালো করে খেয়াল রাখবে। আমার মনে হয় অনেক কিছু টাচ করতে পেরেছি আমি, আরও অনেক প্রশ্ন আলোচনা করলে বোধহয় ভালো হতো। তোমাদের এই জ্ঞাতার্থে আরও যে একটা প্রশ্ন জুড়ে দিই আমি, যদিও আমি কিছু স্লিপ করে গিয়েছি আমি যেগুলো সময়ের স্বল্পতার কারণে। যেমন ধরো যেগুলো তোমার প্রয়োজন হবে জানার জন্য, যেমন একটা বল হোমোথেলিক হেটারোথেলিক। তাহলে হোমোথেলিক হেটারোথেলিক বলতে আমরা কি বুঝি এটা একটা জানতে হবে। থ্যালোফাইট কাকে বলা হয়, তারপরে এই তোমার অপুষ্পকের কথা বললাম আমরা, আর জিমনোস্পার্ম কেন বলা হয় যে এই মুক্ত নগ্নবীজি কেন কথাটা ব্যবহার করা হয়, এটি আমাদের জানতে হবে একটু। তাহলে হোমোথেলিক বলতে কি বোঝায়, যদি কোনো উদ্ভিদের মধ্যে 2 প্রকারের জননাঙ্গ একসঙ্গে উৎপন্ন হয় তাহলে আমরা তাকে হোমোথেলিক বলবো। আরেকটা কথা বলো হোমোস্পোরাস, যদি যেমন ধরো আমরা এইসের কথা বলতে পারি, টেরিডোফাইটের কথা, টেরিসের যে স্পোরগুলো তৈরি হয় সোরাসের মধ্যে, সব স্পোরগুলো একই রকম হয়, এটাকে হোমোস্পোরাস বলা যায়। আবার কিছু কিছু উদ্ভিদে আছে, যেমন জিমনোস্পার্মের কথা আমরা বললাম, স্ত্রী এবং পুরুষ উদ্ভিদ আলাদা, এদের স্পোরের আকার, আকৃতি এবং বৈশিষ্ট্য ভিন্ন, তাই এগুলোকে হেটারোস্পোরাস বলা যায়। এভাবে এরকম কিছু কিছু প্রশ্ন তোমরা উত্তর করবে, ওই বেছে বেছে বের করে নেবে, সবগুলো সাজানো হয়তো নাই, কিন্তু ওগুলো টেনে টেনে দেখবে, ভালো প্রস্তুতি হবে আশা করি। আর তোমার এই উল্লেখযোগ্য আর একটু বিষয় বলে দিই, আমরা আবৃতবীজী উদ্ভিদে শুরু করব এরপরে। তার আগে একটু বলে নিই যে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে যথেষ্ট উন্নত বৈশিষ্ট্যগুলো আমরা পাবো, যেটা জিমনোস্পার্মি বা নগ্নবীজী উদ্ভিদ থেকে অনেক উন্নত। যেমন একটা হলো আবৃতবীজী উদ্ভিদে কিন্তু এরা কিন্তু আর্কিগোনিয়েট নয়, অর্থাৎ আর্কিগোনিয়াম তৈরি হয় না, একটা 1 নম্বর। 2 নম্বর হলো এদের যে তোমার এই এরা কিন্তু এখানে যেমন বলা হলো জিমনোস্পার্মের ক্ষেত্রে হেটারোথেলিকের কথা বলা হয়েছে, ওখানে কিন্তু হোমোথেলিক বেশিরভাগ, 2-1টা ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। আর একটা হলো যে এই
গর্ভাশয় তৈরি হয়। এখানে দেখো গর্ভাশয় তৈরি হয় না নগ্নবীজিতে। আরও একটা ব্যাপার হলো যে তোমার গর্ভমুণ্ড দণ্ড কিছুই তৈরি হয় না। আরও একটা ব্যাপার রয়েছে এদের যে এই জটিল টিস্যুর মধ্যে, যেমন ফ্লোয়েমের মধ্যে এই তোমার সঙ্গী কোষ থাকে না, আবার ওদিকে জাইলেমের মধ্যে যে ট্রাকিয়া থাকে না, জিমনোস্পার্মের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য যেটা আবৃতবীজী উদ্ভিদের সঙ্গে কন্ট্রাডিক্ট করবে। এই ধরনের কিছু কিছু পার্থক্য তোমরা পড়ে নেবে। আর মিল তো আমি বললামই অনেকগুলো থাকবে দুটোর মধ্যে।